কম্পোজিট শর্ট ফাইবার কম্পোজিট দেখো একটা ক্রস সেকশনটা আবার এখানেও দেখানো হচ্ছে এরকম। আর এই জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো শর্ট ফাইবার আছে, যেমন এরকম আর কি। এই যদি ক্রস সেকশন এটা দেখানো হয় তাহলে দেখো এখানে এর মধ্যে কিছু কিছু ফাইবার পড়ছে, বাকি জায়গাতে অনেকগুলো ফাইবার আছে। এরকম একটা ক্রস সেকশন নিচ্ছে, যেটা ক্রস সেকশন হচ্ছে এ আর কি। ক্রস সেকশন যদি এ হয় তাহলে এমনি রোল অফ মিক্সচার তো তোমরা সবাই জানো, সিগমা কি, সিগমা ওয়ান হবে হচ্ছে কি, যদি ওয়ান ডাইরেকশনে যদি ওয়ান ডাইরেকশন তাহলে সিগমা ওয়ান। সিগমা ওয়ান কি, যে ফাইবারের ম্যাট্রিক্স যে কোনো একটা ইয়ে কনস্টিটিউয়েন্ট যদি ফাইবার হতে পারে ম্যাট্রিক্স হতে পারে, ফাইবার ফ্র্যাকশন এফ এফ ইনটু ফাইবারের স্ট্রেস ম্যাট্রিক্স ফ্র্যাকশন ইনটু ম্যাট্রিক্স স্ট্রেস। আর যদি এ দিয়ে গুণ করে দিচ্ছে তাহলে লোড আসতেছে, আর এটা না থাকলে শুধুমাত্র স্ট্রেস আছে। তো এই স্ট্রেসটা হচ্ছে একটা কম্পোজিটের স্ট্রেস। এটাকে এখন রুল অফ অ্যাভারেজ বলতেছে। এটা তো মানে রুল অফ মিক্সচার বললেও হতো নাকি? কিন্তু স্যার এখানে তো আমাদের এক্সপ্লিসিটলি বলা হয়েছে যে আমাদের আমাদের ফাইবার ও ম্যাট্রিক্স দুটোরই এভারেজ স্ট্রেস নিতে হবে, কারণ আমরা যেহেতু স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশন বের করে ফেলেছি, সুতরাং এখন তো আমরা স্ট্রেসকে ফিক্সড বলতে পারবো না, আমাদের তো একটা এভারেজ ক্যালকুলেট করে দেখাতে হবে, তাই এটাকে আরো স্পেসিফিক্যালি রুল অফ এভারেজ অ্যাভারেজ বলতেই সম্ভবত। বলতেছে, ঠিক আছে। কিন্তু আসলে কি এটা জিনিসটা ওইরকমই, মানে রুল অফ মিক্সচারের মধ্যে রুল অফ অ্যাভারেজ বলতেছে, তো এখান থেকে সিগমা বের করে ফেলা যাবে। জিনিসটা আবার বলছে, যদি আবার কি দেখো একই জিনিসই বলছে রুল অফ অ্যাভারেজ, তো সিগমা এই একটু আগে যেটা বললাম আমি, যে তোমার সিগমা সিগমা ফাইবার স্ট্রেস তো বের করা হয়েছে। আবার সেই জিনিসটা কি আছে, এটার থেকে আবার এটা লেখা যায় একই জিনিসই মনে হয় আর কি। জাস্ট ইন্টিগ্রেশন কি ইন্টিগ্রেশন করলে সিগমা এফটা এরকম চলে আসে আর কি। তার মানে কি সিগমা ফাইবারের উপর যে স্ট্রেস সেটা এখান থেকে বের করা যায়। এরপরে ম্যাট্রিক্সের স্ট্রেসটা বের করছে। ম্যাট্রিক্সের স্ট্রেস এটা আগের দিনও বলা হয়েছিল, যে ধরা হচ্ছে যে কি ফাইবার থেকে অনেক দূরে কি ম্যাট্রিক্সের যে স্ট্রেস স্ট্রেনটা হবে সেটা আসলে কি কম্পোজিটের স্ট্রেনের সমানই আর কি। সেই জন্যই সিগমাটাকে মানে ম্যাট্রিক্সের স্ট্রেস সেটা ধরছে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের স্টিফনেস ইনটু কম্পোজিটের স্ট্রেন সিগমা ওয়ান। আগের ইকুয়েশনে সিগমা ছিল, এখানে সিগমা এফ ছিল, এখানে সিগমা এম বের করলো, দুটাকে যোগ করে দিয়ে সিগমা ওয়ান বের হয়ে গেল। তাহলে শর্ট ফাইবার কম্পোজিটের যে স্ট্রেসটা সেটা হচ্ছে এই 6.18। এরপরে আবার একটুখানি বলছে যে এটাকে একটু মডিফাই করছে। তো কি কি মডিফাই করছে, এটা ধরছে যে ফাইবার থেকে স্ট্রেস স্ট্রেস ট্রান্সফারটা কি হবে, ম্যাট্রিক্স থেকে ফাইবার ট্রান্সফার হবে, তখন এই ইকুয়েশনটাকে এরকম লেখা যায়। এটা কি কারো বোধগম্য হয়েছে যে এটা কেন, এটা থেকে কেন এটা আসলো? জি স্যার, এর আগে একটা স্ট্রেস ট্রান্সফারের একটা অ্যাভারেজের প্রবলেম প্রবলেম ছিল না, যে আমরা আমরা ম্যাট্রিক্স এন্ড স্ট্রেস এভারেজ এভারেজ ক্যালকুলেট করেছি তার আগের কিছু একটা স্লাইডে। সেই সেই স্লাইডে কিন্তু আমরা দেখেছিলাম যে যে কোন জায়গায় মনে আছে কোনটা? স্যার এর একটু পরে স্যার, যে স্যার 15 এর পরে। কোথায়? ইয়ে স্যার এখানে এম, এই কোয়েশ্চেনটাতে যখন আমরা আমরা এইভাবে এভাবে সিগমা অফ এন্ড ক্যালকুলেট করেছিলাম, এবং তার পরের স্লাইডটাতে যখন আমরা আমরা গিয়েছিলাম, তখন কিন্তু ইএম এর জায়গায় ইএফ মাইনাস ই প্রাইম এম এই টাইমটা চলে এসেছে, যেখানে যেখানে আমরা আগের ইকুয়েশনে যেখানে আমরা 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 দেখেছিলাম যে যে সিগমা এফ এখন, ছিল। হ্যাঁ, ই ওয়ানে যে ই ওয়ান এম ই ওয়ান এপসাইলন এম এর জায়গায় ই ওয়ান এপসাইলন এম প্রাইম। সুতরাং এপসাইলন এম এর জায়গায় এপসাইলন এম প্রাইম বসিয়ে মানে সিগমা ই এর জন্য ক্যালকুলেট করলে করলে এই ভ্যালুটাই আসে। কেননা স্যার আমরা যদি এই ইকুয়েশনটা দেখি, তাহলে আমরা কিন্তু সিগমা এফ এর যে ফর্মুলা, এখানে আমরা ইএফ টাকে বাইরে নিয়ে আসতে পারি, এবং ফলে ভেতরের ব্র্যাকেটের টার্মে থাকে 1 - ইএম প্রাইম ডিভাইডেড বাই ইএফ। এখন 1 - ইএম প্রাইম ডিভাইডেড বাই অবশ্যই ইএফ, তাই এটা বলছি। যদি আমরা পরে যাই, তাহলে আমরা জাস্ট সাবস্টিটিউশন করেছি 1 - ইএম প্রাইম এবং ই1 10 10 NS এবং NS 10 হাইপারবোলিক NS ডিভাইডেড বাই NS। এর পরের যে ফ্র্যাকশনটা, সেই পরের ফ্র্যাকশনটা তারপরে 1 না থেকে EF - EM প্রাইম বাই EF হয়ে গেছে, মানে 1 - EM প্রাইম ডিভাইডেড বাই EF। হ্যাঁ, সেটাই আসলে হয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে ওইটুকু মডিফাই করে 6.19 আসছে, এখানে ওদের সিগমা থেকে সিগমাটা আসতেছে, তাহলে এটা হচ্ছে শুধু জাস্ট তোমার কি মানে এটা এটা মডিফাইড স্ট্রেস, আর এটা হচ্ছে আনমডিফাইড স্ট্রেস। যদি ওটা কনসিডার করা হয় যে ম্যাট্রিক্সের ট্রান্সফার হবে বা হচ্ছে, তখন ইকুয়েশনটা একটু মডিফাই হয়ে 6.19 আসছে। এখান থেকে সিগমা কম্পোজিটের স্ট্রেস বের হয়ে যাচ্ছে। তো এরপরে যেটাই তুমি ধরো না কেন 6.18 6.19, এখানে যদি এই ইকুয়েশনে যদি এই অংশটা যদি নীল হয়, জিরো হয়, তাহলে কি হবে? এই অংশটা বা এখানে যদি এই অংশটা জিরো হয় বা ওয়ান, সরি জিরো না ওয়ান হয়, তাহলে কি হবে? তাহলে আমরা শর্ট ফাইবারের অ্যাজাম্পশনটা সরাসরি লং ফাইবারে চলে আসবে।
আসবে, কিন্তু তখন কি ওই যে রুল অফ মিক্সচারের কাছাকাছি, রুল অফ এভারেজের কাছাকাছি আসছে? জি স্যার। মানে ইকুয়েশনটা কখন রুল অফ এভারেজের একদম এভারেজের মতো হয়ে যাবে, যদি কি, যদি এই ভ্যালুটা কি হয়, 1 না অনেক 0 ছোট বলো? হয়, অনেক ছোট হয়, মানে ক্লোজ টু জিরো হয়। 0, তার মানে 1 হতো 0ই হয়ে যাবে, যে অনেক 0 হতে হবে। 0 0 কখন হবে, যখন কি হবে, এই ট্যান ভ্যালুটা যখন অনেক কম হবে আর কি। তো সেটা আবার এখানে অ্যারাউন্ড 1 মানে কি পয়েন্ট, মানে ধরছি যে অ্যারাউন্ড 1 থেকে অনেক কম, তখন এনএস আসবে 3। আর এনটা আগে বলা ছিল যে এন ভিন্ন কম্পোজিটের জন্য এন ভিন্ন ভিন্ন হয়, যেটাই হোক না কেন। তাহলে এখানে যে একটা এস বের হয়ে আসতেছে, এস হচ্ছে কি এটা কিভাবে আসলো, এনএস এনএস অ্যারাউন্ড 3 হয়, তাহলে এখানে এস ইকুয়াল 10/n কিভাবে হলো এখান থেকে? এখন স্যার প্রথমে প্রথমে ধরা হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে 10 হাইপারবোলিক এনএস ডিভাইডেড বাই এনএস, এটাকে স্যার আমাদের আমাদের একের চেয়ে অনেক ছোট রাখতে হবে। হ্যাঁ, তো এখন 10 হাইপারবোলিক এনএস কে আমরা 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 1 ধরে নিলাম এই শর্তে যে যে এনএস এর মান মান 3 এর চেয়ে 3 এর চেয়ে অনেক অনেক বড়। এটা কিন্তু আমার একটা কন্ডিশন, কিন্তু এই কন্ডিশনটা নেসেসারি, কিন্তু আমার কিন্তু সাফিসিয়েন্ট না। এর যে সাফিসিয়েন্টটা পেতে চাই, তবে আমাকে দিতে হবে যে যে 1 ডিভাইডেড বাই এনএস ইজ মাচ মাচ লেস দেন 1। আমরা যখন এই মাচ মাচ লেস দেন 1 এর টার্মটাকে লিখি 1 ডিভাইডেড বাই এনএস ইজ অলমোস্ট ইকুয়াল টু 0.1, তখন যে কন্ডিশনটা দাঁড়ায়, তখন সেটা দাঁড়ায় যে এনএস ইজ অলমোস্ট ইকুয়াল টু টু 10। 10/n। যেহেতু যেহেতু এখন যে 10 এর যে কন্ডিশনটা, এই 10 এর কন্ডিশনটা কিন্তু এখন এখন আমার নেসেসারি এবং সাফিসিয়েন্ট দুটাই। আর NS3 ওটা ছিল আমার আমার জন্য নেসেসারি কিন্তু সাফিসিয়েন্ট, মানে এটা যদি NS যদি 10 এর চেয়ে বড় হয়, এটা এমনিতেই 3 এর চেয়ে বড় হবে। সুতরাং সুতরাং সেই ক্যালকুলেশন করেই এটা এসটা এটা আসছে আর কি, এখন এখন NS ইজ অ্যাবাউট 10, মানে কমপক্ষে এই লিমিটটা ক্রস করতেই হবে। করতেই হবে আর কি। আর এমটা হচ্ছে ভিন্ন 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 কম্পোজিটের জন্য ভিন্ন ভিন্ন আর কি, যেমন এমএস এর জন্য একরকম, পিএমসি এর জন্য একরকম। তো সেই ভ্যালুগুলো দিয়ে বের করতেছে, এস এর ভ্যালু বের করতেছে। এসটা তাহলে কি হচ্ছে, এটা একটা অ্যাসপেক্ট রেশিও, যে অ্যাসপেক্ট রেশিওটা যদি অ্যাটেন্ড করে কম্পোজিটটা বা ফাইবারটা, তাহলে কি হবে, তাহলে আমরা লং ফাইবারের অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে পারবো। করা যাবে, এবং সেটা মানে রুল অফ মিক্সচারটাকে অ্যাপ্লাই করা যাবে আর কি। জি স্যার। সেটাই হচ্ছে কি এস। এটা আবার কি ভিন্ন ভিন্ন কম্পোজিটের জন্য ভিন্ন ভিন্ন হবে, কারণ এন এর ভ্যালু আর কি সবার এক না। তো তাহলে যদি আমি এইটা অ্যাটেন্ড করি, তাহলে তখন কি বলা যাবে, তার মানে কি, যেহেতু লং ফাইবারে চলে আসে, তার মানে কি তখন তখন ফাইবারটা হচ্ছে কি, কি বলো, তখন স্যার লোডটা রুল অফ পুরোপুরি, লোডটা পুরোপুরি, মানে যে লোডটা ট্রান্সফার হবে সেই লোডটা পুরোপুরি সে বিয়ার করতে পারবে আর কি, জি মানে পুরোপুরি লোড মোটামুটি ট্রান্সফার হয়ে মোর যাবে। দেন 90%, যেহেতু আমরা তাহলে 90%। পুরোপুরি তো আর হবেই না, মানে বেশিরভাগই সে অ্যাটেন্ডটা করতে পারবে, এবং সেই ক্ষেত্রেই সেই ভ্যালুটাকে স্টিফনেস বলছে। কারণ কি, এটা সেটাকে আবার স্টিফনেস বলছে, সেটা কারণ কি, শিয়ার স্ট্রেসটা দিয়ে যে স্টিফ, সেটাকে যে স্ট্রেসটা ইউজ করা হবে, সেটা তো বলা যায় শিয়ার স্ট্রেসে সে লোড বিয়ারিং, লোডটা বিয়ার করতে পারবে, সেই ক্ষেত্রে সেটাকে স্টিফনেস কেন বলছে? এখানে হচ্ছে this can be regarded as a target or minimum aspect ratio when the main objective is to maximize the load transfer and hence the সেটাই তো stiffness। বললাম যে লোড ট্রান্সফার লোড ট্রান্সফার ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের আমাদের শিয়ার স্ট্রেস লাগবে, কিন্তু আমাদের লোড ট্রান্সফার যদি যদি বেশি হয়, তবে লোডের একটা বিরাট অংশই ফাইবারের উপর গিয়ে গিয়ে পড়বে, এবং ফাইবার নিজে যেহেতু ভেরি স্টিফ, সুতরাং লোড ট্রান্সফার যদি যদি বেশি হয়, তাহলে ফাইবারের উপর বেশি লোড পড়ায় এটা ডিফরমেশনের এগেনস্টে বেশি কাজ করবে, সেটা নর্মাল ডিফরমেশন হলেও নো প্রবলেম। সুতরাং সেক্ষেত্রে বলতে পারি যে যে লোড ট্রান্সফারটা যদি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিফরমেশনটা হিন্ডার্ড হয়ে যাবে। ফলে একই একই স্ট্রেস দিলে যদি আমাদের এই স্ট্রেনটা কম হয়, সুতরাং স্টিফনেস তো এমনিতেই বাড়বে। সেটা বাড়বে, কিন্তু এখানে যে জিনিসটা বলছে যে অবজেক্টিভ যখন ফুলফিল করে দিল, লোড ট্রান্সফার ম্যাক্সিমাম হলো, তখনই স্টিফনেসটা হলো। এটা বলতে, এটা মানে কি কি বুঝছো তুমি আর কি? কেননা স্যার লোড, কেননা ম্যাট্রিক্স থেকে যদি ফাইবারে লোড হ্যাঁ, ট্রান্সফার হয়, তবে সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে যে ফাইবার এখন ডিফরমেশনের এগেনস্টে কাজ করছে। এখন ম্যাট্রিক্সের তুলনায় ফাইবার যেহেতু অনেক বেশি স্টিফ, সুতরাং ডিফরমেশন হলে ফাইবার ডিফরমেশনের এগেনস্টে অনেক বেশি কাজ করবে, যেটা লোড ট্রান্সফার না হলে সম্ভব হতো না। এখন যেহেতু ফাইবারের স্টিফনেস অনেক বেশি, সুতরাং ফাইবার যে ডিফরমেশনকে রেজিস্টেন্স করবে, সেই ইফেক্টটা পুরো ম্যাট্রিক্সেই ছড়িয়ে পড়বে ভালো করে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যদি আমাদের যদি লোড ট্রান্সফারটা ম্যাক্সিমাইজ করার অবজেক্টিভ থাকে, তবে স্টিফনেস ম্যাক্সিমাইজ আচ্ছা, অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা ভাই, সুতরাং সেজন্য এটাকে স্টিফ, এটাই বলতে যাচ্ছি কি, সেজন্য এটাকে স্টিফনেস, এখানে স্টিফনেস বলছে আর কি। ঠিক আছে, তোমার আসলে যে কোনো কম্পোজিট টার্গেট এটি থাকা উচিত, লোড ট্রান্সফার না হলে কিন্তু আসলে সে কম্পোজিট টিকতেই পারবে না।
আচ্ছা, এরপরে কয়েকটা ফিগার দেখানো হয়েছে। প্রথম ফিগারটা কি দেখানো হচ্ছে যে এক্স অ্যাক্সিস হচ্ছে ফাইবার ম্যাট্রিক্স এর মডুলাস রেশিও, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কম্পোজিটের ম্যাট্রিক্স এর মডুলাস রেশিও। এই এই রেশিও এই ফিগারটা মানে এটা এটা কত থাকলে ভালো? এই লাইনটা কি স্ট্রেট হলে ভালো? মানে ফাইবার ম্যাট্রিক্স মডুলাস রেশিও, তাহলে এইটা আর কম্পোজিট ম্যাট্রিক্স এই দুটো কি একই হওয়া ভালো? মানে এই ভালো দুটো কি সমান হওয়া ভালো? অ্যাকচুয়ালি স্যার এটা বোঝা যাচ্ছে যে ফাইবারের চেয়ে তো ম্যাট্রিক্স অনেক উইক, কিন্তু কম্পোজিটের যে স্ট্রেংথ সেটা হবে ফাইবার ফাইবার এবং ম্যাট্রিক্সের মাঝামাঝি। সুতরাং আমরা বলতে পারি যে যে হবে। ফাইবার ম্যাট্রিক্স মডুলাস রেশিও বাড়লে কম্পোজিট ম্যাট্রিক্স মডুলাস রেশিও বাড়বে, কিন্তু কম্পোজিট ম্যাট্রিক্স মডুলাস রেশিওটা একটু উম, একটু কমই হবে। তো এখানে স্যার আমরা দুটো ইমেজ থেকে দেখতে পাচ্ছি স্যার। এটা বোধহয় বোধহয় প্রথম যেটা বামে যেটা সেটা লাইকলি 30% রিইনফোর্সমেন্ট। এখানে এখানে দেখানো হচ্ছে যে 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 ফাইবার যদি ম্যাট্রিক্স এর চেয়ে অনেক বেশি রিজিড হয় তবে তবে কম তবে কম্পোজিটের মডুলাস রেশিও বাড়ে। যদি রিজিডনেসটা বাড়ে, মানে ফাইবারের রিজিডনেস যদি বাড়ে, বাড়লে তো তো কম্পোজিট কম্পোজিটের বেশি রিজিডনেস বাড়বে, রেশিও বেশি বাড়ছে। তার চেয়েও বেশি বাড়বে। মানে আমরা যখন রিইনফোর্সমেন্টটা হাই অ্যামাউন্টে দিয়ে দিয়ে ফেলেছি, যেহেতু হাই অ্যামাউন্টে দেওয়া মানে আমি 30% রিইনফোর্সমেন্টের কথা বলছি। আমি যদি আমি যদি যে যে ফাইবারটা নিচ্ছি সেই ফাইবারের স্টিফনেস যদি ম্যাট্রিক্সের স্টিফনেসের চেয়ে যে অনেক বেশি অনেক হয়। বেশি হয় তাহলে হ্যাঁ, কম্পোজিটের স্ট্রেস অনেক বেশি বেড়ে হ্যাঁ, যাবে। অনেক বেশি হয়ে গেল যে ফাইবারের স্ট্রেংথ সামান্য বাড়লেও কম্পোজিটের স্ট্রেংথ অনেকটা বেড়ে যাবে, যেহেতু কার্ভটা স্টিপ হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে। এইটা আর আর এই দুটা কি জাস্ট মানে অ্যাসপেক্ট রেশিও ডিফারেন্ট আছে, একটা 3 একটা হচ্ছে 30 আর কি। এখানে 30 আর এখানে 3 স্টিফনেস, তাহলে কি এ কি একই? দুটো তো একই অ্যাসপেক্ট রেশিও। এখানে এখানে কত? 30, এখানে 3, এই দুটোর মধ্যে কি পার্থক্য হলো? না স্যার, এখানে ফাইবার অ্যাসপেক্ট রেশিও এ এবং বি তে 3, কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট হচ্ছে 30%। ও স্যার, কি আমি আছে? তাহলে কি তো আছে তাহলে এখানে অ্যাসপেক্ট রেশিও এখানে কম এখানে বেশি আর কি। অ্যাসপেক্ট তার রেশিও মানে বেশি মানে কি ফাইবারের লেন্থ বেশি। হ্যাঁ। মানে লং ফাইবার হলে কি লং ফাইবারের ক্ষেত্রে এফেক্টটা বেশি বেশি দেখা যাচ্ছে। কারণ দেখো এখানে ইয়ে বাড়লে খুব বেশি, এখানে অনেক বেশি বেড়ে গেল, এখানে কিন্তু অত বেশি বাড়লো না আর কি। আমরা যেটা হচ্ছে যে যদি ফাইবারের স্টিফনেস একই থাকে সেক্ষেত্রে লং ফাইবার হলে কি হবে, সেক্ষেত্রে কম্পোজিটের মানে ফাইবারের ইয়েটা স্টিফনেস এর এফেক্টটা বেশি থাকবে আর কি। দুই ক্ষেত্রে কিন্তু একই হচ্ছে, জি ও যেটা বললো প্রথমে আর কি, যে প্রথম মানে খুব কাছাকাছি যদি অনেক বেশি যখন হয়ে যাবে এই ফাইবারের স্টিফনেস, তখন কম্পোজিটের স্টিফনেস অনেক বেশি বাড়বে আর কি। এটা এখানে কিন্তু তাই। কিন্তু যখন শর্ট ফাইবার হলো তখন এফেক্ট একটু কম, লং ফাইবার হলে এফেক্ট একটু বেশি। আমি এটা বুঝতেছি, তাই তো নাকি? জি স্যার, আচ্ছা, এখানে এরপরে দেখো আরেকটা একটা ফিগার যেখানে ফাইবার ভলিউম ফ্র্যাকশন দেখাচ্ছে, তার এগেইনস্টে কম্পোজিট। এটা কিসের মানে মনে হয়? এটা মনে হয় কম্পোজিট ইজ মডুলাস মনে হয় আর কি। ফাইবার ফ্র্যাকশন বাড়ছে, মডুলাস জেনারেলি আসলে মডুলাস জেনারেলি বাড়ে যেহেতু ফাইবারটা স্টিফ আর কি। এখানে চারটা লাইন, এটা কোনটা মডিফাইড এক্সপেরিমেন্টাল হচ্ছে যে এখানে মাঝখানে জেনারেলি একটু বেশি বাড়ে, কিন্তু এই 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 নিচের দুটাতে বিশেষ করে যেটা একদম স্ট্রেট সেখানে কিন্তু খুব বেশি বাড়ে না। এই কারণটা কি? এখানে আমরা স্ট্যান্ডার্ড শেয়ার লেগ যখন আমরা ক্যালকুলেট করেছি, তখন আমরা দেখি যে ফাইবার ফ্র্যাকশন সামান্য বাড়লেও ইয়াংস মডুলাস অলমোস্ট আনচেঞ্জড অবস্থায় রয়েছে। এখানে স্যার অলমোস্ট আনচেঞ্জড অবস্থা দেখানোর হয়তো একটা কারণ হতে পারে যে আমরা আমরা যখন শর্ট ফাইবারের কথা বলছি, তখন শর্ট ফাইবার যদি আমরা অ্যাড করে দিই, তাহলে তো অ্যাকচুয়ালি ফাইবারের এন্ড নাম্বারও তো বাড়ে। সুতরাং ফাইবারের এন্ডেও তো নিশ্চয়ই হচ্ছে একটা ইফেক্ট আছে। যে ইফেক্টটা আমরা যদি স্ট্যান্ডার্ড শিয়ার লেগ ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা পাবো না। এক্ষেত্রে বলতে হয় যে আমরা যদি ফাইবারের কথা ধরি, যে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন যত বেশি বেশি হোক না কেন, ফাইবারের দুটো এন্ড তো অ্যাকচুয়ালি ফাইবারের নাম্বারের উপরে ডিপেন্ড করে। সুতরাং এখন যদি ফাইবারের এন্ডের যে কতটুকু স্ট্রেংথ ডেভেলপ করছে সেটা যদি কোনো একটা মডেল ক্যাপচার করতে না পারে, যেমন স্ট্যান্ডার্ড শিয়ার লেগ, তাহলে সেক্ষেত্রে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন বাড়লে যে ইয়াংস এফেক্টটা মডুলাস কম কতটুকু আসতেছে। সেটা ক্যাপচার করতে পারবে না। আমার যদি মনে হয় এটা।
হ্যাঁ, কিন্তু আবার যেটা এক্সপেরিমেন্ট সেটা দেখো, সেটা কিন্তু আসলে বাড়ছে, আসলে হুম। কিন্তু বাড়ে আর কি, মানে ফল ইনফেকশন হ্যাঁ, বাড়লে কিন্তু মডুলাস বাড়ে, সেই হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এক্সপেরিমেন্ট সেটা প্রথম কিন্তু প্রথম অনেকটা অনেকটা ভুল রেজাল্ট দিয়ে দেয় হচ্ছে স্ট্যান্ডার্ড শিয়ার লেগ। তারপর মডিফাইড শিয়ার লেগ তার চেয়ে ভালো, এসএলবি মডেল হচ্ছে তার চেয়েও ভালো, অ্যাকচুয়ালি তার চেয়ে মোটামুটি একই রকমের ভালো। আর এক্সপেরিমেন্টাল হচ্ছে এসএলবি আর এই মডিফাইড শিয়ার লেগ এ দুটোর মাঝামাঝি। মাঝামাঝি। আচ্ছা, তাহলে এটা তো স্টিফনেস সম্পর্কে কথা বলা শেষ হয়ে গেল। এরপরে যে টার্মটা আসছে সেটা বলছে যে এতক্ষণ তো জাস্ট বলা হলো কি ইলাস্টিক মডেল, এই যে ইলাস্টিক ডিফর্মেশন, কিন্তু প্লাস্টিক ডিফর্মেশনও কিন্তু কম্পোজিটে হতে পারে। কি কারণে হতে পারে দেখো, সেগুলো কারণগুলো বলছে। একটা হতে পারে যে যদি ম্যাট্রিক্সটা প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যায়, আর একটা বলছে যে ডিবন্ডিং হয়। ডিবন্ডিং মানে কি, ফাইবার থেকে ম্যাট্রিক্স যদি খুলে চলে আসে। তো এটা মেনলি হয় যে ফ্রিকশনের জন্য। তো ফ্রিকশনটা কোথায়, ইন্টারফেসই হয় জেনারেলি আর কি। আবার অনেক সময় দেখা যায় যে ম্যাট্রিক্সের মধ্যে ক্যাভিটি ফর্ম করে, ক্র্যাক ফর্ম করে, তখনও কিন্তু কম্পোজিটের প্লাস্টিক ডিফর্মেশন হতে পারে। আরেকটা কারণ এখানে বলছে যে ফাইবারের ফ্র্যাকচারও হতে পারে। এই এই যে কোনো একটা কারণে কিন্তু কি কম্পোজিটের ইলাস্টিক ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার সম্ভাবনা আছে। এই কারণগুলা এই যে একটা বলতেছে যে ম্যাট্রিক্সের ডিফর্মেশন, এটা তো মানে একটু বলাই হলো। তারপর ডিবন্ডিং কখন হচ্ছে, কখন ফাইবারের ফ্র্যাকচার হচ্ছে, এগুলো একটু বলা হয়েছে পরে স্লাইড গুলাতে আর কি। প্রথমটা বলছে যে ইন্টারফিশিয়াল স্লাইডিং যদি হয় সেক্ষেত্রে কম্পোজিটের প্লাস্টিক ডিফর্মেশন হতে পারে। স্লাইডিং হবে কখন, যখন শিয়ার স্ট্রেস কাজ করবে। তো শিয়ার স্ট্রেসটা কোথায় কাজ করে, ফাইবারের এন্ডেনা, এন্ডেনা মিডলে মনে আছে? শিয়ার স্ট্রেস কাজ করে কোথায়, এন্ডেনা মিডলে বেশি? শিয়ার স্ট্রেসটা বেশি সবচেয়ে কোথায়, বেশি হচ্ছে মাঝখানে। শিয়ার স্ট্রেস কোথায় বেশি? সরি, শিয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেস বেশি হচ্ছে এন্ড এন্ডে। এন্ডে। সরি, হ্যাঁ, সরি, তাহলে এন্ডে তো শেয়ার স্ট্রেস বেশি। তো এখন একটা মাঝখানে একটা কম ফ্যাক্টর বলছে, টেনশন। ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস বলছে টাউ ওয়াই। হুম। সেটা কোথায় হবে, সেটা অবশ্যই হবে এক্স, যখন এল, এল মানে কি হাফ, এল এল হচ্ছে টোটাল ফাইবার লেন্থ, মানে হাফ হাফ ফাইবার লেন্থ। তাহলে যেখানে ফাইবারে এন্ড সেখানে আসলে কি শেয়ার স্ট্রেসটা বেশি। শেয়ার স্ট্রেসটা বের করতে গেলে সেটা ইকুয়েশনটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। শেয়ার স্ট্রেসের জন্য স্ট্রেন হবে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এপসাইলন 1। সেখানে কিন্তু শেয়ার স্ট্রেস ভ্যালুটাও আছে, আবার ফাইবারের মডুলাস, ফাইবার যে স্টিফনেস সেটাও আছে। এটাকে আবার কনভার্ট করে এই 6.22 করা যাচ্ছে। এটা কোথায়, এই আগে যে সিগমার ভ্যালুটা বের করা ছিল সেখানে জাস্ট এখন একটা স্ট্রেনের ভ্যালুটা বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে এরকম একটা ইকুয়েশন আসছে আর কি। এই ইকুয়েশনে যে সিগমা ওয়ানটা, এটা এখান থেকে তাহলে কি পাওয়া যাচ্ছে, এটা কি সিগমা ওয়ান ভ্যালু? যে যে অ্যাপ্লাইড টেনসাইল স্ট্রেসের কারণে ফাইবারের মধ্যে ইনইলাস্টিক বিহেভিয়ার স্টার্ট হবে এই ইন্টারফেশিয়াল স্লাইডিং এর লাইন মাধ্যমে। শুরু হয়ে যাবে। সেই ভ্যালুটা হচ্ছে সিগমা ওয়ান, মানে সিগমা, এই স্ট্রেসটা যদি কম্পোজিটে আসে তখন স্লাইডিং, ইন্টারফিয়ার স্লাইডিং শুরু হয়ে যাবে আর কি। এখান থেকে সেই ভ্যালুটা, সিগমা ভ্যালুটা বের করে ফেলা যাচ্ছে। তাহলে এটা কি ইল স্ট্রেস বলা যাবে? এবারটা কি কম্পোজিটে ইল স্ট্রেস কি বলা যায়, বা ইল স্ট্রেন্থ কি বলা যাবে? যেহেতু 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 এখান থেকে প্রবাবলি স্যার, মানে একটা সেন্সে বলা যায়, ইন সাম সেন্স। হ্যাঁ, ডিসটেন্সটা বলা যায়। আচ্ছা, এরপরে আবার দেখো বলছে যে হ্যাঁ ঠিক আছে, এটা এটা ইল স্ট্রেন্থ বলা যাচ্ছে, কিন্তু এটা আসলে কি পুরো কম্পোজিটের জন্য না, এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটা পয়েন্টের কথা বলছে আর কি। সেই ক্ষেত্রে যেটা এখানে যেটা বলা হচ্ছে যে এটা এক্স্যাক্টলি আসলে ইল স্ট্রেস না, কিন্তু আসলে এই পয়েন্ট থেকেই যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা হবে সেটা স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করা শুরু করবে। তো অ্যাক্সেন্স আসলে বলা যায়, অ্যাক্সেন্স বলাও যায় না, ও যেটা তুমি যেটা একটু আগে বললো আর কি। আচ্ছা, এরপরে তাহলে এরপরে এটা তাহলে হয়ে গেল যে এটা এটা হলে যে স্লাইডিং, এই স্ট্রেসটা থাকলে স্লাইডিং এর মাধ্যমে পাসিভ ডিফর্মেশন শুরু হয়ে যাবে আর কি। তো এরপরে আমরা এরপরে যেটা আরেকটা কারণ যেটা বলেছিল যে ফাইবারে যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও কিন্তু পাসিভ ডিফর্মেশন হতে পারে। তো ফাইবারে যে ফ্র্যাকচার হতে হবে তাহলে কি ফাইবারের স্ট্রেস অবশ্যই কি হতে হবে, কম হতে হবে না বেশি হতে হবে? ফাইবারে ফাইবারের ভেতর তাহলে স্ট্রেস অনেক বেশি হতে হবে। বেশি হতে হবে। তো ফাইবারের স্ট্রেস, তাহলে এখন ফাইবারের স্ট্রেস কোথায় সবচেয়ে বেশি? সেন্টারে সবচেয়ে বেশি। সেন্টার। তাহলে সেন্টার তার মানে এক্স এক্স এক্সেল হচ্ছে কি 0। তো সেইখানে এক্স এক্স 0 বসালেই দেখো সেই যে যে স্ট্রেসটাতে ফ্র্যাকচার কি ফাইবার ফ্র্যাকচার হতে পারে সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে সিগমা F0। এটা কোনটার থেকে আসলো, 6.21 থেকে আসলো এখান থেকে। এটা কি, এটা স্ট্রেন? তার মানে আসলে এখানেই মানে আসলো, তাই না? এটা তো স্ট্রেন, এটা না, স্ট্রেস। না স্যার, না স্যার, এর এর আগের কোনো একটা
ইকুয়েশন থেকে আসছে। সিগমা এফ এর তো একটা আর যে ইকুয়েশন ছিল, আরেকটা যেটা আসছে এটা মনে থাকে, খুব মনে রাখি কঠিন, যে সিগমা এখানে এফ ইজ ইকুয়াল টু এপসিলন 1 মাইনাস এরকম কোন ওয়ান একটা বাই জায়গায় মনে হয়, কস হাইপারবোলিক। প্রবলেম স্যার এটা না, স্ট্যান্ডার্ড শিয়ার ল্যাক ফর্মুলা থেকে সিগমা এফ এর যে ফর্মুলাটা ছিল। মনেই থাকে না এগুলো আর কি। সিগমা ওয়ান কোন একটা জায়গায় বসিয়ে তখন তোমার এই যে সিগমা এফ ভ্যালুটা আসছে আর কি, যেখানে এক্স এর জিরো বসালো আর কি। তো এটা হচ্ছে সেই একটা যে স্ট্রেস থাকলে হচ্ছে কি, যে ফাইবারের ফ্র্যাকচার হওয়া শুরু হয়ে যাবে কম্পোজিটে আর কি। তো এরপরে আরেকটা টার্ম বলছে যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট রেশিও, এটা কি জিনিস, এটা কি কেউ পড়ে আসছে? এই অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে কি হুম, বোঝাচ্ছে? এটা দিয়ে অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমি আমি যতদূর বুঝেছি যে ফাইবার যদি ফাইবার যদি খুব ছোট হয়, তবে আমি যখন আস্তে আস্তে স্ট্রেস বাড়াতে থাকবো, তখন স্ট্রেস বাড়তে 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 যেহেতু ছোট ফাইবারে তার ক্রস সেকশনের তুলনায় সারফেস এরিয়াটা অনেক ছোট, ফলে ওই সারফেস এরিয়া দিয়ে তার খুব বেশি লোড নিতে পারবে না। ফলে ফ্র্যাকচার লোডে পৌঁছার আগেই এই ফাইবারটা ম্যাট্রিক্স সমস্যা থেকে খুলে ডিফর্ম হয়ে আসবে। যাবে, ডিফর্ম হয়ে যাবে, পাশে হ্যাঁ, ডিফর্ম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন যদি ফাইবারকে ফ্র্যাকচার ঘটাতে হয়, তবে ফাইবারটাকে অনেক লম্বা হতে হবে, যাতে ফাইবারের সারফেস বরাবর এই ইন্টারফেসিয়াল শিয়ার স্ট্রেসটা ক্রস না করে। কিন্তু এই বড় সারফেস এরিয়ার জন্য এমন হাই টেনসাইল স্ট্রেন মিড লাইনে ডেভেলপ করে, যার ফলে ফাইবারের ফাইবারের আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ক্রস হয়ে যায়। এই ক্রস হয়ে যাওয়ার জন্য তো একটা এক্সপেক্ট রেশিও লাগবে, এবং সেই এক্সপেক্ট রেশিওর ইকুয়েশনটাই বলা হচ্ছে যে ক্রিটিক্যাল এক্সপেক্ট অ্যাসপেক্ট রেশিও রেশিও। আর কি। তো সেটাই বললো সিগমা এফ বাই 2 টাউ আই। সিগমা এফটা তো যে সব ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস, আর হচ্ছে টাউ আই তো ইন্টারফেশিয়াল স্ট্রেস আর কি। এই ভ্যালুটা দিলে সেই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট রেশিওটা বের করে ফেলা যাচ্ছে। তো এরপরে আরেক জাস্ট একটা ফিগার দেখানো হয়েছে এখানে, এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার ক্রিটিক্যাল ইন্টারফেশিয়াল স্ট্রেস, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে পিক, মানে ফাইবারের পিক স্ট্রেস। ওই ওই দুইটা ভ্যালুই আর কি, যে একটা হচ্ছে ইন্টারফেশিয়াল স্ট্রেস, একটা হচ্ছে সারফেসের পিক স্ট্রেস। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে যে এই ফিগারটা কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি স্যার এটাকে একটু জুম করলে বোঝা যেত। এটা আমি যতদূর পরে দেখেছি যে এটা এটা বেশ ইন্টারেস্টিং কিছু ডেটা দেয়। উম একদিকে আমাদের আছে হচ্ছে হচ্ছে ক্রিটিক্যাল স্লাইডিং শিয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে 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 ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ফ্র্যাকচার স্ট্রেস আর ফ্র্যাকচার কি। নর্মাল স্ট্রেস। হ্যাঁ, একটা বাড়লে তো অন্যটা বাড়বে। আমরা আমরা দেখছি সিগমা এফ ইজ প্রপোর্শনাল টু টাও আই। সুতরাং সেটা তো হবেই। সুতরাং সেক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি যে একজন যেহেতু লগারিদমিক নেওয়া হয়েছে, সেটা সেটা হয়ে গেছে স্ট্রেট লাইন। আর প্রত্যেকটা এস এর জন্য এই কট হাইপারবোলিক এনএস মাইনাস কোসেক হাইপারবোলিক এনএস, এখানে এখানে প্রত্যেকটা নির্দিষ্ট এস এর জন্য এন তো ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, এস এর জন্য যেহেতু ফিক্স, সুতরাং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য, প্রত্যেকটা এন ভ্যালুর জন্য এবং প্রত্যেকটা এস ভ্যালুর জন্য আমরা ভিন্ন ভিন্ন প্যারালাল লাইন পাবো। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পলিমার ম্যাট্রিক্সের যেহেতু এন এটা অনেক কম। এন ছোট, সুতরাং পলিমার ম্যাট্রিক্সের যে ফেইলুর মডেল, সেটা মোটামুটি দেখা যাচ্ছে ক্রিটিক্যাল ইন্টারফেসিয়াল শিয়ার স্ট্রেস থাকে মোটামুটি 1 থেকে কত বলবো যে 80 বা 90 এর 90 মধ্যে। মেগাপাস্কেল পর্যন্ত। সুতরাং এই দুই রেঞ্জে যে স্ট্রেস গুলো কাজ করে, সেটা হচ্ছে প্রায় পুরো রেঞ্জে কিন্তু পলিমার ম্যাট্রিক্সের ডিবন্ডিং কাজ করে। কিন্তু এই রেঞ্জের একটু উপর দিকে মোটামুটি ধরি কত 6-7 থেকে ধরি মোটামুটি 80-90 মেগাপাস্কেল পর্যন্ত পলিমার ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ইয়েল্ডিং এ ঘটে। এর আগের পেজে একটা ঘটনা বলা হয়েছে যে থার্মোপ্লাস্টিকেরই তো ইয়েল্ডিং ঘটবে, থার্মোসেট তো রিজিড, সুতরাং সেখানে তো হবে ইয়েল্ডিং না। ঘটবে না, সেখানে ডিবন্ডিং হবে। এরপর যখন আমরা দেখেছি যে মেটাল মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, তখন কিন্তু এন এর ভ্যালুটা একটু বড়, এবং এবং এটার কারণে ক্রিটিক্যাল ইন্টারফেসিয়াল শিয়ার স্ট্রেসটা আহ, একটু নিচের দিকে এবং একটু একটু ডানের দিকে সরে গেছে। আচ্ছা। তো এখন এই দুটো মেকানিজম, এখন দেখা হচ্ছে পুরো ফোর্সের রেঞ্জে কিন্তু মেটাল ম্যাট্রিক্স ডিমন্ডিং এর কাজ হয়। কিন্তু মেটাল ম্যাট্রিক্স এর ইয়েল্ডিং এর যে কাজটা হয়, সেটা মোটামুটি কত যে 20-30 মেগাপাস্কেল থেকে অ্যারাউন্ড কত কত 300 বা 400 হ্যাঁ, 400 মেগাপাস্কেলের মতো। সুতরাং আমরা দুই ক্ষেত্রেই দেখছি যে আমরা পলিমার ম্যাট্রিক্স বলি বা মেটাল ম্যাট্রিক্স বলি, উভয় ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স ডিবন্ডিং পুরো ফোর্স রেঞ্জ জুড়ে কাজ করে। কিন্তু কিন্তু ফোর্স রেঞ্জের মধ্যে যদি শিয়ার স্ট্রেস, ক্রিটিক্যাল ইন্টারফেসিয়াল শিয়ার স্ট্রেস বেশি হয়, মানে ফাইবার ম্যাট্রিক্স এর বন্ডিং যখন যখন স্ট্রং হয় কেবলমাত্র তখনই
ম্যাট্রিক্সের ইল্ডিংটা দেখা যায়। আর ফাইবারের যে টিপিক্যাল ফাইবার রেঞ্জ, এটা মোটামুটি কত 1.5 বা ধরি ধরি বা 2-3 গিগাপাস্কেল পর্যন্ত পিক স্ট্রেস নিতে পারে, এরকম কিছু কথা বলা হয়েছে আর কি। মানে ফাইবারের, তাহলে ফাইবারের টিপিক্যাল ফাইবার ইনফ্রা ফাইবার এটা কি, এটা তাহলে এইভাবে থাকলে ফাইবারটা ফ্র্যাকচার হবে, এটাই তো আমি মনে হয় এটাই বুঝছি আর কি। এটা কম থাকলে কিন্তু ফাইবারের ফ্র্যাকচার হবে না, অন্যগুলোর মাধ্যমে হবে আর কি, পাসের ইনফরমেশন হবে। যখন ফাইবার স্ট্রেসটা অনেক বেশি হবে, যেমন এখানে দেখো কত অ্যারাউন্ড কত 1 পয়েন্ট সামথিং আর কি, 1 এর থেকে বেশি গিগাপাস্কেল, তখনই কিন্তু শুধুমাত্র ফাইবারটা ফ্র্যাকচার হবে, তার আগে কিন্তু হবে না আর কি। কিন্তু অবশ্য এই লিমিটের কিছু আগেও, মানে ফাইবার স্ট্রেংথ অফ ফ্র্যাকচার ওঠার আগেও এটা কিছু ফেল করতে পারে। আমরা ওয়েবল ডিস্ট্রিবিউশন দেখেছি না, সেরকম কিছু ফেলিওরের চান্স আছে, সম্ভাবনা কম। সেজন্য আমরা মাঝে মাঝে দেখতে পাই যে যে ফাইবারের রেঞ্জের সাথে কিন্তু পলিমার ফাইবারের রেঞ্জ যেটা দেওয়া আছে সেটা পৌঁছানোর বেশ কিছুটা আগেই কিন্তু কিন্তু পলিমার ম্যাট্রিক্স ফেল করে যাচ্ছে। কিন্তু মেটাল ম্যাট্রিক্স কিন্তু কিন্তু এই ফাইবারের স্ট্রেসের পিক ভ্যালুর খুব কাছাকাছি চলে আসতে পেরেছে। কারণ মেটাল ইয়ে তো নিজের ইয়ে তো অনেক বেশি না, মেটাল ম্যাট্রিক্সের নিজের ইয়ে ক্ষমতা তো অনেক বেশি। জি স্যার, লোড বেয়ারিং ক্ষমতা অনেক বেশি, এই কারণে আর কি। ঠিক আছে, তাহলে লেকচার শেষ হয়ে গেল। তোমরা এগুলো একটু ভালো করে পড়তে হবে, মানে এই যে দেখলা যে মানে মনে থাকতেছে না, ইকুয়েশন গুলো একটু কঠিন, বুঝতে পারলে সহজ, কিন্তু কি মনে রাখা কঠিন আর কি। এই 4টা স্লাইড লেকচার যেগুলো বললাম একটু ক্রিটিক্যাল, এগুলো একটু ভালো করে পড়ে নিবা সবাই আর কি। যদি বুঝতে না পারো, তোমার ফ্রেন্ডরা যা, তুমি রেকর্ডিং তো করাই আছে, আর তোমরা ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি না যদি কেউ না বুঝতে পারে, এগুলো কিন্তু একটু না বুঝতে পারলে কিন্তু অ্যান্সার করতে পারবে না পরীক্ষায়। ঠিক আছে, রেকর্ড বন্ধ করে দিতে পারো, যে রেকর্ড করছো রেকর্ড করার দরকার নেই। এখন তো অনেকে চলে আসো, সবাই কি সুস্থ আছো? সবাই কি অবস্থা সবার? ক্লাসে কথাই বলো না কেউ, শুধু সুমিতি কথা বলে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলো আমাকে, যদি যে কোনো বিষয়ে কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে জানাতে পারো যে কোনো সময় আর কি। আর একটু সাবধানে থাকো সবাই, সাবধানে থাকো, কারণ এখন তো আবার ইয়ে বাড়ছে, করোনার এফেক্টটা তো মনে হয় একটু বাড়ছে আর কি, যেটা মনে হচ্ছে আর কি। সবাই সাবধানে থাকো, বেশি ঘোরাফেরা না করাই ভালো। আর কিছু বলার আছে নাকি তোমাদের? স্বাগত, ক্লাসের ব্যাপারে কিছু বলবা? স্যার আর তেমন কিছু নাই, বাট শুনুন স্যার, এই সপ্তাহে কি রোববারে দিচ্ছ? সিটি রোববারে দিবা নাকি? বিশেষ করে সিটি রবিবারে। আচ্ছা, কটার সময়? কি 8:30? 8:30 দিক স্যার। আচ্ছা, একটু আগে আসবা, মানে 8:30টার সময় সিটি শুরু হয়ে যাবে, তোমরা ধরো 8:20-এর দিকে সবাই চলে আসবে আর কি। আচ্ছা স্যার। আমি 8:25-এই তোমাদেরকে ইয়ে করে দিব, কি নাম জানি, টিমসে আমি কোশ্চেনটা 8:25-এই শেয়ার করে দিব আর কি। তোমার 5 মিনিট কোশ্চেন দেখবা, তারপরে 8:30 থেকে সিটি শুরু হবে। সিটির সময় হ্যাঁ বলো, কি বুঝি নাই। রিটেন কোশ্চেন তো হবে না আগের মতোই? হ্যাঁ, ওরকমই হবে, শর্ট কোশ্চেন, আরেকটু শর্ট কোশ্চেন হতে পারে, এরকমই হবে, 2-3টা কোশ্চেন, এর বেশি না। 20 মিনিট তো, ধর 2টা বা 3টা প্রশ্ন আমি দিব আর কি। সিটিগুলো একটু ভালো করার চেষ্টা করো, কারণ টার্ম ফাইনাল পরীক্ষার প্রশ্ন আমি তো সহজ প্রশ্নই করি সবসময়, তুমি যদি শুনে থাকো অন্য সাথে অন্য ছেলেদের কাছে, কিন্তু এক্সটার্নাল যিনি হবে উনি কিন্তু টাফ প্রশ্ন করলেও করতে পারে, এটা বলা যাবে না আর কি। সিটি গুলোতে একটু বেশি নাম্বার তোলার চেষ্টা করো, যদি যত বেশি সম্ভব আর কি। আর আমাদের ইয়ের বিষয়ে কিন্তু এখনো কথা হয় নাই, যে আমরা আসলে যে টার্ম পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখনো আলোচনা হয় নাই আর কি। তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে নাকি? ছেলেদের মধ্যে কি অবস্থা? তোমাদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে এর মধ্যে কিছু? আমাদের মধ্যে অনেক ডিভাইডেড আর কি, মানে আমাদের মধ্যে না, শুধু তোমাদের ক্লাসে না, মানে ওভারঅল স্টুডেন্টদের কি মতামত এখন? বিষয় মানে সব মিলাই আর কি, মানে বুয়েটে এটা নিয়ে খুব তাদের কি মতামত, কি বলতেছে, মানে আমি জাস্ট শোনার জন্য আর কি। স্যার মানে দিন শেষে স্যার অনলাইন গ্রেডেড কেউ চায় না, মানে আমরা চাই অফলাইনে গ্রেড পরীক্ষা দিতে, বা সেটা তো অবশ্যই ভালো, তাই না? সেটা তো সবচেয়ে ভালো। এখন তুমি দেশের পরিস্থিতি কেমন থাকবে এটি হলো ব্যাপার আর কি। এখন স্যার দরকার হয় তাহলে 4 ক্লাস শুরু করে দেওয়াও একটা অপশন, যে করে তারপর 2টা টার্ম ফাইনাল একসাথে দেওয়া। ওটা খুব টাফ আর কি। তুমি মানে আগে যখন এরকম হতো, যে আগে তো কিন্তু টার্ম আসার আগে কিন্তু ইয়ে ছিল, ইয়ারলি পরীক্ষা ছিল, তখন নাকি ছেলেমেয়েরা পাগল হয়ে যেত আর কি, মানে এত সিলেবাস থাকতো, মানে পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যেত। এটা থিওরিটিক্যালি মনে হয় খুব, মানে আসলে দেওয়া যাবে, কিন্তু খুব টাফ হয়ে যায় আর কি।
সেক্ষেত্রে আমরা যদি 4-1 এবং 4-2 পরীক্ষা যদি একসাথে দেওয়া হয় তাহলে তো স্যার সেটা সেটা ধরো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, এবং আমাদের কিন্তু খুব খুব রেগুলারলি রিফ্রেশার ক্লাস করতে হবে, বিশেষ করে 4-1 এর টপিক গুলো। আমরা আমি তো স্যার প্রায় 1.5 বছর ধরে আমরা 9-10-ও পড়েছি, 11-12 পড়েছি। অনেকেই দেখেছি যে 10-এ গিয়ে 9-এর টপিক হয়তো হয়তো ভুলে যায় এসএসসির আগে। আগে তাদের অবস্থা, তাদের উপর অনেক চাপ পড়ে, তারপর 11-12 উঠে 11-এর পর ভুলে যায়, এইচএসসি তে উঠে আবার চাপ পড়ে। সুতরাং আমরা যদি স্বেচ্ছায় যদি চাপটা নিতে রাজি থাকি তাহলে তাহলে হয়তো সে কাজ করা যেতে পারে। কিন্তু কিন্তু আমার মনে হয় যে ইট উড বি কোয়াইট মাচ রিস্কি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অন্যরা অন্যরা অন্য কিছু ভাবতে পারে। না, এখন শুধু তো আমাদের ভাবলেও তো হবে না, এটা মানে দেশেরও সরকারেরও একটা ডিসিশন আছে, মানে দেশে কি হচ্ছে সবকিছু চিন্তা করেই করা হবে আর কি। মানে বইয়ের একটা ইচ্ছে করলে কিছু করে ফেলতেও পারবে না, তাই না? গভর্নমেন্টের যেটা ইনস্ট্রাকশন আছে সেটাও তো ফলো করতে হবে। স্যার করোনার অবস্থা স্যার অনেক বেশি খারাপ এখন, এখন মনে হয় না এটা এখন improve এটা তো করতে মানে পারবে। আমি তো জানি না, মানে আমি যেটা টিভিতে দেখি আর কি, এখন আমরা তো এক্স্যাক্টলি খবর কি হয়তো বা এটাই হতে পারে তা তো জানি না, কিন্তু দেখতে মনে হচ্ছে যে বাড়ছে আর কি, তাই না? ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা মনে হয় ছড়িয়ে গেছে, এরকমই তো মনে হচ্ছে অ্যাপারেন্টলি আর কি। আজকে থেকে তো আবার লকডাউন, তোমার ঢাকা তো মানে ব্লক হয়ে গেল আর কি, এখন কি হবে কি জানি, দেখা যাক। তোমরা তো আর কেউ আসো না, তোমরা কি ক্যাম্পাস দিয়ে, ঢাকা যারা থাকো তারা কি ক্যাম্পাস দিয়ে কেউ আসো? না স্যার, ক্যাম্পাসের দিকে তো আর আসার কোনো হয় না আর কি। বুয়েটাই স্যার অনেকে 1-1.5 বছর যায় না এরকম। সিনিয়র ভাইরা আসতেছে এবার তো, যে ইয়ে অ্যাডমিশন হচ্ছে তো মাস্টার্স অ্যাডমিশন ইয়ে হবে আজকে, যেমন ভাইবা আছে ওরা অনেকে ক্যাম্পাসে আসতেছে, 15 ব্যাচে যারা তারা কেউ কেউ আসছে আর কি। 15 ব্যাচে মাস্টার্স অ্যাডমিশন হবে খুব শীঘ্রই, সামনে মাসে ক্লাস শুরু হবে আর কি ওদের। ঠিক আছে, আমি রোল কল করছি তাহলে। রোল 1, ইয়েস স্যার। রোল 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, roll 9, roll 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার। 12, 12, 9, 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, 17, 18, Present, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 27, Yes, sir. 28, 28, 9, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 42. 44, Yes, sir. 44. 45, 45, 9, 46, 46, 9, 47, Present, sir. 47. 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 13 budget 20, Yes, sir. 13 budget 29, 12 budget 19. Yes, sir. আচ্ছা, আমরা একটু দেখো যারা 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 অ্যাবসেন্ট এখন। রোল 9 কি আছো? রোল 9 মানে সমস্যা, সে আমাকে ফোন দিছিল অবশ্য। রোল 12, রোল 12 নাই। রোল 17, রোল 28, স্যার 28 এর একটু মাইকের সমস্যা। ঠিক আছে। রোল 35, রোল 45, 46, 13 budget 29,
ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই, তোমাদের সাথে আবার নেক্সট শনিবারে ক্লাস। সাবধানে থাকো সবাই, দেখা হবে। থ্যাংক ইউ।